দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সাক্ষাৎ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ, নাজুক অবস্থায় ফ্রান্স, 2 দিনে 18 জনের মৃত্যু। চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জোভিঙ্গি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে অ্যালোইস জোভিঙ্গি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এই সময় 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়েও আলোচনা হয়। পরে এই সব বিষয় নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। রাতে প্রধানমন্ত্রী একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো একটা গ্লোবালি রিনাউন্ড অর্গানাইজেশন that brings together leading politicians from the world, leaders, political leaders, they invite every year, and one of which is our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ নামক সেশনে বক্তব্য রেখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে নির্বাচিত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, প্রশংসিত হয়েছে, সেগুলো তুলে ধরেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম সহ 6 জেলায় টহল দিচ্ছে সেনাবাহিনী, আর বিজিবি টহল দিচ্ছে 5 জেলায়। রয়েছে পুলিশ ও র্যাবের তৎপরতা। তবে আজ কোথাও আওয়ামী লীগের কোনো কর্মসূচি দেখা যায়নি। অবশ্য মাঠে ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়। গাজীপুরে সোমবার বিকেলে মাঠে নামে সেনাবাহিনী ও বিজিবি, পাশাপাশি মোতায়েন করা হয় পুলিশের বিপুল সংখ্যক সদস্য। মঙ্গলবার সকাল থেকে জোরদার করা হয় টহল। এর মাঝে আমি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা দেখতে পাইনি, তবে নাওজরের ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু গাড়ি ওখানে দেখছি আর কি। এখন এ পর্যন্ত কিছু হয় নাই, এখন ভবিষ্যতে কি হবে এটা বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক আছে, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, বর্তমানে কোনো সমস্যা নাই। বেআইনি মিছিল ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে গোপালগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। জেলা শহরে মোতায়েন করা হয়েছে 171 জন সেনা সদস্য। ফরিদপুর শহরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সেনা সদস্যরা টহল দিচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হয়েছে তল্লাশি চৌকি। আইন শৃঙ্খলা বাহিনী থাকতে আমাদের কোনো ভয় নেই, আমরা রাস্তাঘাটে নিশ্চিন্তায় চলতে পারি। চান্দাবাজ নাই, দান্দাবাজ নাই, কোনো অরাজকতা কিছু নাই। ওরকম কোনো নাশকতা বা কোনো সংখ্যা দেখতেছে না, যেহেতু প্রশাসন অ্যাক্টিভ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা এড়াতে 6 জেলায় 30 জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। সুযোগ পেলে কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে হুসাইনি দালান ইমামবাড়ায় পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ সুযোগ পেলে নাশকতা করত, তবে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। এছাড়া আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে
4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বা সমাবেশ বা জমায়েত হওয়ার গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে ছিল। তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ রেকর্ড 30.32 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা 4.73 বিলিয়ন ডলার পাঠিয়েছে, যা দেশের মোট রেমিটেন্সের প্রায় 15.6%। রেমিটেন্স আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব, সেখান থেকে এসেছে 4.26 বিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে 4.17 বিলিয়ন ডলার। কিন্তু 2 বার ঘোষণা দেওয়ার পরেও আমার যেরকম শ্বশুর বাড়ির লোক ভালো সবাই। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, নকল রোধে কেন্দ্রে কেন্দ্রে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিলেন্স। সকালে চট্টগ্রামে 2026 সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা দেশের ভেতরে যাতে আরও একটি দেশের শিক্ষা ব্যবস্থা না হয় সেটি নিশ্চিত করা হবে। কেউ কেউ গুপ্ত থেকে ভালো কাজগুলোকে সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি। চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত আজ এই আদেশ দেয়। সালমানের দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদী। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে 24 মে আদালত কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেয়। ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহকে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কবরস্থানে দাফন করা হয়। প্রায় 30 বছর আগে তার রহস্যজনক মৃত্যু হয়। আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, তবে তাদের নাশকতার সক্ষমতা আছে বলে মনে করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে তিনি জানান, জনগণের নিরাপত্তার স্বার্থে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে। তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একজন জাইমা রহমান আর একজন অন্য কোনো রহমান বা অন্য কোনো নারী এই সমাজে রাষ্ট্রের কাছে সমান অধিকার প্রাপ্য। নারী হলে কতগুলো বিভৎস কথাবার্তা নিয়ে হাজির হওয়া হয়, এগুলো আমরা থামাবো, আমরা এগুলো কগনিজেন্সে নেব এবং নিশ্চিত করবো আপনি যেটা বলছেন কোনো নিরপরাধ মানুষ যিনি জড়িত নন অবশ্যই তিনি কোনো সমস্যায় পড়বেন। কথা বলেন নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গেও। জানান, দলটি নিষিদ্ধ হবে কিনা তা নির্ভর করছে আদালতের উপর। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কি, বিচারটা হচ্ছে সংগঠন হিসেবে সে এখানে যুক্ত ছিল কিনা, আসলে সেইটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। সরকারের এই মুখপাত্র জানান, চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে ফ্রান্স। দেশটিতে 2 দিনে প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন। সেখানে তাপমাত্রা উঠেছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। স্পেন, যুক্তরাজ্য, গ্রিসেও বইছে তাপপ্রবাহ। উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমির গরম বাতাস এর জন্য দায়ী বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
চলতি বছরের মে মাসে প্রচণ্ড গরমে ফ্রান্স, ব্রিটেন, গ্রিস, স্পেন ও ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের মানুষ নাকাল হয়। 1 মাস না পেরোতে আবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশগুলো। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়েছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স। সবশেষ 2 দিনে গরমে দেশটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2টি শিশু রয়েছে যারা ইঞ্জিন বন্ধ অবস্থায় গাড়ির ভেতরে ছিল। পশ্চিমাঞ্চলের বোর্দোতে সোমবার তাপমাত্রা ওঠে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরের আগস্টের রেকর্ড থেকে বেশি। এছাড়া মধ্য ফ্রান্সে তাপমাত্রা উঠেছে 41.2 ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় প্রায় 1/3 অঞ্চলকে রেড অ্যালার্টের আওতায় এনেছে আবহাওয়া বিভাগ। গরমের তীব্রতা থেকে শিক্ষার্থীদের রক্ষায় বিভিন্ন স্থানে স্কুল কলেজ বন্ধ রাখা হচ্ছে। স্পেনেও গরমের এই ভয়াবহতা রয়েছে। দেশটির সবচেয়ে শীতল শহর সান সেবাস্তিয়ানে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে গ্রীষ্মে গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। যুক্তরাজ্যে স্থানভেদে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে, যা 1957 ও 1976 সালের রেকর্ড ভেঙে দিয়েছে। ইতালির 12টি শহরে সর্বোচ্চ মাত্রায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের বাড়তি চাহিদার কারণে বিভ্রাট দেখা দিচ্ছে। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলের এই তাপপ্রবাহকে ওমেগা ব্লক বলছেন বিশেষজ্ঞরা। উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে প্রচণ্ড গরম বাতাস ইউরোপের দিকে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটি হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল ভোর 5টায় মুখোমুখি হবে পানামা ও ক্রোয়েশিয়া। কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে হবে এল গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। এর আগে বোস্টনের জিলেট স্টেডিয়ামে ইংল্যান্ড খেলবে ঘানার বিপক্ষে। ম্যাচ শুরু হবে রাত 2টায়। 1966 বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার বিশ্ব আসরে 4-2 গোল ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তবে দলে রয়েছে ইনজুরি সমস্যা। বুয়াকো সাকা, মার্কাস রাশফোর্ড ও ডেক্লান রাইস চোট পেয়েছেন। কোচ টুখেল ইঙ্গিত দিয়েছেন ননি মাদুইকে রাইট উইংয়ে রেখে সাজাতে পারেন একাদশ। মাত্র 22 বছর বয়সে ক্যারিয়ারে 50তম ম্যাচ খেলা মাইলফলক স্পর্শ করতে পারেন জুড বেলিংহাম। 3 লায়ন্সদের ইতিহাসে তিনি হতে পারেন সর্বকনিষ্ঠ 50 ম্যাচ খেলা ফুটবলার। ঘানার গল্পটা অন্যরকম। পানামার বিপক্ষে প্রথমার্ধে একটিও শট নিতে পারেনি কোচ কার্লোস কুইরোজকে। তাই ইংল্যান্ডের বিপক্ষে অনেক বেশি আক্রমণাত্মক পরিকল্পনা সাজাতে হবে। 57 ম্যাচে 15টি আন্তর্জাতিক গোলের মালিক পারতে ঘানার মাঝ মাঠের প্রাণ। প্রথম ম্যাচে অবশ্য ভিসা জটিলতায় খেলতে পারেননি। আর ঘানার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বোর্নমাউথ ও ম্যান সিটিতে দুর্দান্ত মৌসুম কাটানো অ্যান্তোইন সেমিনিও। ইউরোপের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়া নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে 4-2 ব্যবধানে হেরে চাপে রয়েছে। রক্ষণভাগের দুর্বলতা তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। 2018 বিশ্বকাপে রানার্স আপ এবং 2022 বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা ক্রোয়েটদের সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞ খেলোয়াড়। অধিনায়ক লুকা মদ্রিচ বয়সের ভার সত্ত্বেও এখনও মাঝ মাঠের ভরসা। আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ ছাড়াও মারিও পাশালিচ ও মাতিও কোভারচিচরাও আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এদিকে পানামার সবচেয়ে বড় শক্তি তাদের লড়াকু মানসিকতা ও দলগত ফুটবল। অধিনায়ক আনিবাল গোডোয় মাঝ মাঠের প্রাণভ্রমরা। বিশ্ব আসরে তাদের অভিজ্ঞতা খুব বেশি নয়, এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ। তাই বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার তাড়নাও বেশি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব সন্ধ্যা সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সাক্ষাৎ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। নাজুক অবস্থায় ফ্রান্স, 2 দিনে 18 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।